স্বাগত এখন জনপদের সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। শান্তি চুক্তির ২৭ বছরে অবৈধ অস্ত্রের দাপট, চাঁদাবাজি ও সংঘাতে পাহাড়ে আসেনি কাঙ্ক্ষিত শান্তি। স্থিতিশীলতা ফেরাতে রোডম্যাপ ঘোষণার দাবি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এই মুহূর্তে আমার চুক্তির সুফল পাওয়ার কথা ছিল। আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি, আমরা কিন্তু আশা ছাড়ি না। জামায়াতে ইসলাম রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে কোনো মানুষ, অফিস, আদালত কোথাও হয়রানির শিকার হবে না, পাবেন ন্যায্য মূল্য। ঝালকাঠিতে কর্মী সম্মেলনে জামায়াতে আমির। আমি আশা করছি আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি, অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। জামায়াতের আমিরের কথা আমরা শুনবো, তবে তার আগে পার্বত্য অঞ্চলে শান্তির খোঁজে ২৭ বছর আগে করা শান্তি চুক্তির কথা জানবো এবার। পার্বত্য অঞ্চলে শান্তির খোঁজে ২৭ বছর আগে করা হয় শান্তি চুক্তি। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে বেশ কিছু উন্নয়ন হয়েছে, অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। তবে অবৈধ অস্ত্রের দাপট, চাঁদাবাজি ও সংঘাতে ফেরেনি শান্তি। এজন্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন পাহাড়ের বাসিন্দারা। চুক্তির পক্ষে ও বিপক্ষে রয়েছে নানা বিতর্ক। পার্বত্য অঞ্চলের সহকর্মীদের পাঠানো তথ্যে সাদাত শাহেদের প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল, কিন্তু সৌন্দর্যের আড়ালে সবসময় বিরাজ করে আতঙ্ক। আঞ্চলিক গোষ্ঠীগুলোর মাঝে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব, সংঘর্ষ ও রক্তপাতে সৃষ্ট অস্থিরতায় কার্যত অচল হয়ে পড়ে পুরো পার্বত্য এলাকা। উত্তাল পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতি জেএসএস এর সাথে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে নেওয়া হয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা আর পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে হয়েছে ব্যাপক পরিবর্তন। অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। কিন্তু দেশ বিদেশে বহুল আলোচিত এই শান্তি চুক্তির ২৭ বছর অতিবাহিত হলেও এখনও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ে। ৬টি আঞ্চলিক দলের রাজনৈতিক বিভক্তি, অবৈধ অস্ত্রের ব্যবহার, অপহরণ ও গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে অস্থিরতা কমেনি পাহাড়ে। তবে এজন্য চুক্তির সব শর্ত বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন সেখানকার বাসিন্দারা। তাই শান্তি ফেরাতে রোডম্যাপ ঘোষণার দাবি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এই মুহূর্তে আমার চুক্তির সুফল পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বলতে হচ্ছে এখন চুক্তির বাস্তবায়ন হয়নি বা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। রাষ্ট্রের সদিচ্ছায় এগুলো বাস্তবায়ন করা হলে আমি মনে করি অনেকাংশে পার্বত্য চট্টগ্রামের যে অশান্তি বিরাজ করছে তা কমে আসবে। দীর্ঘদিন ধরে পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধনের দাবি জানিয়ে আসছে পাহাড়ের স্থানীয় সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আমরা পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। চুক্তির ধারাগুলো বাতিল করতে হবে। মূল বিষয় হচ্ছে আমরা চুক্তি বাতিল চাই। নতুন নতুন ক্যান্টনমেন্ট করে, সীমান্ত সড়ক তৈরি করে, বিজিবি বিএপি ক্যাম্প করে আপনার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই কাজ করতে চাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইটাই এখন সময়ের দাবি। চুক্তির বাস্তবায়ন নিয়ে ২০২৩ সাল পর্যন্ত গেল সরকারের তরফে ২২টি ধারার মধ্যে ৬৯টি বাস্তবায়িত হয়েছে বলা হলেও জনসংহতি সমিতি বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, বন এবং প্রত্যাগত জেএসএস সদস্য সহ অভ্যন্তরীণ ও উদ্বাস্তু পুনর্বাসনে উদ্যোগ নেয়নি সরকার। শান্তি চুক্তির পরপরই আরও অনেকগুলো দল এ যাবৎ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত ৪টা ৫টা ৬টা সংগঠন এখন এইখানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী কাজ করতেছে। পার্বত্য চট্টগ্রাম যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। পার্বত্য চুক্তি না হওয়ার, বাস্তবায়ন না হওয়ার পেছনে অনেকগুলি কারণ হয়তো থাকতে পারে, কিন্তু পাহাড়ে যে অস্থিতিশীলতা, রাজনীতি, অপরাজনীতি বিরাজমান, এগুলো নিয়ে আমরা শঙ্কিত।
আবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনও বন্ধ রয়েছে। ফলে সরকার মনোনীত ব্যক্তিদের দিয়ে সচল রাখায় এসব প্রতিষ্ঠান জন আকাঙ্ক্ষাও পূরণ করতে পারছে না। এমন বাস্তবতায় চুক্তির পুনর্বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর ভরসা রাখতে চাইছেন পাহাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে অবশ্যই পার্বত্যবাসীর প্রত্যাশা অনেক ছিল। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি, কিন্তু যে এই সরকারের আসলে এই বিষয়ে তেমন কিছু ইতিবাচক বক্তব্য এ পর্যন্ত আমরা আসলে এখনো পর্যন্ত দেখতে পাইনি। চুক্তি যে বাস্তবায়িত হবে না এ কথাও তো কেউ বলতেছে না, বা চুক্তিটা যে বাস্তবায়িত হবে সে কার্যকলাপতা আমরা দেখতেছি না। কাজে আমরা এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, তবে আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি, আমরা কিন্তু আশা ছাড়ি না। এদিকে পাহাড়ের সন্ত্রাসীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও সতর্ক পুলিশ। এই অপতৎপরতাগুলো যাতে মাথাচাড়া না দিতে পারে সেই ব্যাপারে আমরা আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য যারা সংস্থা আছে, সবাই আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছে সবাই মিলে আমরা এই কাজটা করছি যাতে আইন শৃঙ্খলা কোনোভাবেই বিঘ্নিত না হয়। পিছিয়ে থাকা পার্বত্যাঞ্চলকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে এগিয়ে নিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের মানুষের, যা এই অঞ্চলের সুষম উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ স্থানীয় ও জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। সাদাত শাহেদ, এখন। এদিকে শান্তি চুক্তির ২৭ বছর পূর্তিতে বান্দরবানের রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভা করছে চুক্তির স্বাক্ষরকারী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সেখানে আছেন রিজবি রাহাত, চলে যাচ্ছে তার কাছে। রিজবি, গণসমাবেশে কি ধরনের কার্যক্রম চলছে এবং পাহাড়ের শান্তি ফেরাতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছে, বিস্তারিত জানাবেন। ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে জনসংহতি কমিটি জেএসএস কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে কিন্তু শান্তি করতে তারা ফিরে এসেছিলেন। তো আজকে প্রায় ৭-৮ বছর পর কিন্তু স্বাক্ষরকারী দল রাজার মাঠ এলাকায় কিন্তু তারা একটা বিশাল আলোচনা সভা এবং গণসমাবেশ আয়োজন করেছে। দীর্ঘ ৫-৭ বছর ধরে কিন্তু তারা ঘরোয়া পরিবেশে তারা কিন্তু আলোচনা করে কিন্তু প্রায় ৭ থেকে ৮ বছর পরে কিন্তু আজকে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এখানে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেছি, তারা যেমন জানিয়েছেন তারা বিশেষ করে তাদের যে ভূমি আইনকে তারা সেই চুক্তির মধ্যে যে ভূমি আইনের কথা উল্লেখ করা হয়েছে তার বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। তো দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চল শহরের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষজন জড়ো হচ্ছে রাজার মাঠে। রাজার মাঠ থেকে তারা কিন্তু একটি মিছিল শুরু করে শহর পথে শেষ করে আবার রাজার মাঠে এসে তাদের এলাকায় রাজার মাঠে এসে তাদের আলোচনা সমাবেশ শেষ হবে। তো পার্বত্য জেলা পরিষদের পার্বত্য চুক্তির ২৭ বছর উপলক্ষে কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু নানা আয়োজন করা হয়েছে। শহরের সদর হাসপাতাল থেকে কিন্তু তারা রক্তগ্রহণ এবং ব্লাড সম্পন্ন করা হচ্ছে এবং ক্ষুদ্র নির্দিষ্ট এলাকায় কিন্তু একটি আলোচনা সভা এবং আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এদিকে বিকাল ৩টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে, যে বাঙালিদের একটি সংগঠন রয়েছে যে শান্তি চুক্তি বিরোধী শান্তি চুক্তি তারা যে কয়েকটি দফা তারা সংশোধন করার জন্য তাদের সে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তো দীর্ঘ ৭ থেকে ৮ বছর পর রাজারমাঠ এলাকার এখানে যে স্বাক্ষরকারী জেএসএস এর আলোচনা সভার কারণে আমরা দেখতে পেয়েছি যে মানুষের সমাগম হয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবানে চলছে শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি অনুষ্ঠান। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিজভি রাহাত। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা চলছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। প্রথমেই চলে যেতে চাই সহকর্মী হারুনুর রশিদের কাছে। হারুন, কর্মশালায় এখন কি ধরনের কার্যক্রম চলছে এবং কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে? ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের বিএনপির যে প্রশিক্ষণ কর্মশালা সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মশালার উদ্বোধন করেছেন এবং এখন কিন্তু যে মোটামুটি যে সেশন সেই
প্রশিক্ষণের যে সেশন সেটি শুরু হয়েছে এবং ঢাকা থেকে যারা এসেছেন এই প্রশিক্ষণ কর্মশালায় কথা বলার জন্য তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। আমরা দেখছি যে ময়মনসিংহের যে টাউন হল মিলনায়তন, এই মিলনায়তনটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ, অর্থাৎ যারা আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ইতিমধ্যেই সকাল 10টার আগেই অডিটোরিয়ামে অবস্থান গ্রহণ করেছেন এবং এখন যে প্রশিক্ষণ কার্যক্রম সেটি চলছে এবং এটি কিন্তু আজকে দিনব্যাপী চলবে। আমরা বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন এবং বিশেষ করে যিনি উদ্বোধন করেছেন আজকের এই অনুষ্ঠান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি যেটি বলেছেন যে রাষ্ট্র মেরামতের জন্য বা রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি যে 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আজকে এই ময়মনসিংহ বিভাগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে তারা ডেকেছেন এবং দিনব্যাপী তারা এই 31 দফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন এবং যারা প্রশিক্ষণার্থী আসেন বা অংশগ্রহণ করেছেন তারা এই 31 দফা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নিয়ে তারা সাধারণ মানুষের কাছে যাবেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার করতে কি কি পদক্ষেপ নিতে চায় এবং পরবর্তীতে বিএনপি যদি জনগণের সমর্থন পেয়ে ক্ষমতায় যায় তারা আসলে কি করতে চায়, এই 31 দফাতে এই বিষয়গুলো উল্লেখ আছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি জানিয়েছেন। এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন আমরা জানি যে ময়মনসিংহের বিভাগের 4 জেলা এবং কিশোরগঞ্জ জেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যেগুলো রয়েছে, যেমন বিএনপির জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী প্রত্যেকটি অঙ্গ সংগঠনের শীর্ষ 5 জন করে আজকে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং তারা দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যারা এসেছেন এখানে কথা বলার জন্য তাদের কথা শুনবেন এবং এগুলো শুনেই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে বিএনপির 31 দফা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পৌঁছে দেবেন। এবং এই যে কর্মশালাটি শুরু হয়েছে এই কর্মশালায় কিন্তু ভার্চুয়ালি যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই কর্মশালায় যোগ দিবেন এবং তারেক রহমানও এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেই বক্তব্য প্রদান করবেন এবং তারেক রহমানের বক্তব্য এবং আজকের এই কর্মশালায় যারা অতিথি আছেন তারা যে বক্তব্য দিবেন এই বক্তব্যগুলো নিয়েই কিন্তু সাধারণ মানুষের কাছে যাবেন আজকে যারা এখানে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের টাউন হল থেকে বিএনপির বিভাগীয় কর্মশালার সর্বশেষ। এবার চলে যেতে চাই খুলনায় তরিকুলের কাছে। তরিকুল, এই যে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা চলছে, কর্মশালায় অংশগ্রহণকারীরা কি বলছেন? প্রশিক্ষণ কর্মশালা কিছুক্ষণ আগে শুরু হয়েছে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে এটি চলছে। বিভাগের 5 শতাধিক নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন যারা নির্বাচিত হয়েছে তাদেরকেই আহ্বান করা হয়েছে। এখানে তারা এখানে উপস্থিত হয়েছে এবং এখানে প্রশিক্ষক যিনি রয়েছেন তিনি বক্তব্য প্রদান করছেন এবং এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় এবং বিভাগীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখানে বিএম মোশাররফ, আজিজুল বারী হেলাল, সুলতান সালাদ টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, এছাড়া অন্যান্য যারা নেতৃবৃন্দ, খুলনা জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক শফিকুল আলম মনা সহ এখানে অন্যান্য যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং তাদের কাছে এই প্রশিক্ষণের এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দেয়া হয়েছে এই দফাগুলো সম্পর্কে আসলে সামগ্রিক ধারণা প্রদান করার জন্য মূলত এই প্রশিক্ষণ কর্মশালা এবং এখানে বিভাগীয় পর্যায়ে যেসব নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন মূলত তারা এখান থেকে এই 31 দফার একটি বার্তা তারা নিয়ে যাবেন এবং নিয়ে তারা কিন্তু সাধারণ নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিবেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আসলে বিএনপি কি করতে চায় বা তাদের যে উদ্দেশ্যগুলো রয়েছে বিভিন্ন জায়গায় যে সংস্কার, অর্থনৈতিক সংস্কার, মিডিয়া সংস্কার সহ এখানে শিল্পের বিপ্লব ঘটানো, বিভিন্ন ধরনের গবেষণার উপরে গুরুত্ব দিয়েছে এবং 31 দফার মধ্যে কিন্তু একটি রাষ্ট্রের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু এখানে নিহিত রয়েছে এবং সেই বিষয়টিকে নিয়েই আসলে এখানে আলোচনার বিষয়। আমরা এখানে এসে নেতাকর্মীদের কাছে যে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে দেখছি তারা অংশগ্রহণ করেছে এবং তারা তাদের এখান থেকে ধারণা নেওয়ার জন্যই মূলত তারা এখানে এসেছে। সব মিলিয়ে ছিল রাত্রে আমার কাছে খুলনা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত 31 দফার রাষ্ট্র মেরামতের যে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা।
সেখানকার সবশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মূল্যায়ন হলো, যদি এটা ঠিক মতো কি প্রকল্প বানিয়ে করা হতো, কত বলেছো? এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা হতো। যদি প্রত্যেকের আপনারা পরামর্শকের দাম এবং আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এইটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই। আজকের আলোচনা আর খুব বেশি করব না, কিছুটা হয়তো সামনের দিকের আলোচনা করব। সেটার করার আগে আমি সেটা করব, শেষে করব সামনে, কারণ এই রিপোর্ট দিয়ে কি হবে? রিপোর্ট কি ধুয়ে খাবো? রিপোর্টটা দিয়ে কি হবে এটা তো এর পরের বিষয় থাকবে। এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে, নাকি এদেরকেও দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে? সেই প্রশ্নের জবাব হয়তো শেষের দিকে আমাদের মতামতগুলো আমরা বলবো। কিন্তু তার আগে আপনারা তো পুরো রিপোর্ট পেয়ে গেছেন। আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো গোপনীয়তার ভিতরে কাজ করেছি। আপনারা পুরো রিপোর্ট পেয়েছেন। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা হাতে দেওয়ার পরপরই আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন যে এই রিপোর্টটি এখনো আমরা সাবধানতার কারণে খসড়া শব্দটা লিখে রেখেছি, কারণ এখনো দুই একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা। প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে। 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করা এবং ছাপিয়ে এটা বের করার জন্য। এটার সম্পাদনা মানে ভাষাগত সম্পাদনা, ওখানে দেখবেন ইংরেজি, আমেরিকান ইংলিশও আছে, আবার ব্রিটিশ ইংলিশও আছে। ওটার ভিতরে অনেক সময় বিলিয়নও আছে, কোনো সময় ক্রোড়ও আছে। এগুলোকে আমাদের সম্পাদনা করতে হবে। আমরা সেটা করব। করার পরে এটা আমরা বের করব। আপনারা দেখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টার অফিসকে যে এইটার গ্রন্থস্বত্ব কার কাছে থাকবে, মালিকানা কার কাছে থাকবে গ্রন্থস্বত্ব। আমাকে বলা হয়েছে এটা সরকারের কাছে থাকবে। সেহেতু আপনারা দেখবেন যে গ্রন্থস্বত্ব দেওয়া আছে বাংলাদেশ সরকারকে। যদিও আমরা এটা রচনা করেছি, কিন্তু এটার ভিতর দিয়ে সরকারের পক্ষ থেকে এই দলিলটির মালিকানা ওনারা গ্রহণ করেছেন। ওনারা এটাকে নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছেন। এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার, এটা মনে করি। আর যেখানে ভিতরে যেই সমস্ত মতামতগুলো দেওয়া আছে সেগুলি প্রত্যেকটি ব্যক্তি জেনে লিখেছেন তাদের ব্যক্তিগত মতামত, এটা সরকারের না। সেহেতু গ্রন্থস্বত্ব সরকারের আছে, কিন্তু ওখানে প্রদত্ত মতামত বিশ্লেষণ এগুলির জন্য যদি কাউকে আপনারা বকাবকি করতে চান, সেটা তাহলে আপনাদের সামনে আমার এই যে সহকর্মীরা বসা আছেন তাদের করবেন, অন্য কাউকে না। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের, সেটা হলো যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটাকে প্রস্তুত করলাম, এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি। একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি। আপনারা যদি
লিস্টটা দেখেন, আপনাদের সামনে দেওয়া আছে যে এইটার ভিতরে যে আলোচনাটা হয়েছে, আমার যে ভূমিকা আছে ভূমিকার ভিতরেও আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে এই দলিলটি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটার প্রথম তো অবশ্যই গবেষকরা যে যার নিজের যে জ্ঞান বুৎপত্তি সেটার উপরে তারা ভিত্তি করেছেন, সেহেতু তাদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে। একই সাথে তারা তারপরে যে বিভিন্ন তথ্য উপাত্ত সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে পাওয়া যায় সেগুলি তারা ব্যবহার করেছেন, সবচেয়ে সাম্প্রতিকতম। তারপরে যেটা হয়েছে যে সেটা হলো যে যে সমস্ত বিষয়ের সাথে অন্যান্য বিশেষজ্ঞরা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের সাথে পরামর্শ করা হয়েছে, কোনো সময় এককভাবে, কোনো সময় গোষ্ঠীবদ্ধভাবে, এবং দেশি এবং বিদেশিদের সাথেও এটা করা হয়েছে। এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা হিসাবে দেখবেন এখানে মোট আমরা 60টি সভায় মিলিত হয়েছিলাম, এবং এই 60টি সভার ভিতরে আমার এই কলিগসরাই আমরাই প্রায় 18 বার নিজেদের মধ্যে সভা করেছি। আপনারা চিন্তা করে দেখেন 90 দিনের ভিতরে 18 বার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম, সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে 18 বার এখানে আমরা মিলিত হয়েছি। এছাড়া আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে 22টি, আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে, দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি, এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম ওই ঘরে প্ল্যানিং কমিশনে, সেটা হলো ছাত্র নেতৃবৃন্দের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি, এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটাও খুবই মনে রাখার মতো আর কি। সেই কিভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। এই শিক্ষার মানসম্পন্ন শিক্ষা এবং শোভন কর্মসংস্থান, এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। তো এই প্রস্তুত করার ক্ষেত্রে আমরা আরো সবাইকে উদাত্ত আহ্বান দিয়েছিলাম যে আপনারা জানান এই আপনাদের মনে আরো কিছু আছে নাকি। অনেকে ফোন করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না, এসে সামনাসামনি বলবো। আমরা বলেছি দেখেন, আমি প্রথম থেকে বলছি আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। এই ঘটনা কিভাবে ঘটলো এইটি হলো আলোচনার বিষয়। সেহেতু ব্যক্তিগত যদি আরো কোনো তথ্য উপাত্ত থাকে এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFIU বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন। এইটা তাদের কাজ হবে, আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। এখন যে বিষয়টি এর সাথে এসছে সেটা হলো যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেখবেন 340 জন বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছে। সেই 340টি ধারণা আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা পাঠ করেছি, আত্মস্থ করার চেষ্টা করেছি। সেহেতু এই পুরো প্রক্রিয়াটা আপনারা, এইটাকে আপনাদের কাছে আমি জোর দিয়ে এত সময় নিয়ে বলছি এই জন্য, যদি এই প্রক্রিয়াটা আমরা না বুঝি তাহলে এই দলিলের কিন্তু বৈধতার জায়গাটা আপনারা ধরতে অসুবিধা হবে। কারণ এটা পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে এটা বেরোনোর সাথে সাথে বিভিন্ন জন আপনারা সহ প্রশ্ন করা শুরু করবেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন, ওই তথ্য নাই কেন, এই সমস্ত প্রশ্নর সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত। আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেছেন যে এইটার মূলত যে 23টি পরিচ্ছদ এখানে আছে, সেই 23টি পরিচ্ছদের ভিতরে
এবং আমার ভূমিকা সহ আরেকটু আছে, সেটা হলো যে 5টি বিষয়ের ভিতরে আমরা এটাকে ভাগ করেছি। প্রথম ভাগ হয়েছে সামষ্টিক অর্থনীতির উপরে, দ্বিতীয় ভাগ আছে বিভিন্ন খাতওয়ারি আলোচনায়, তৃতীয় ভাগ আছে কাঠামোগত বিভিন্ন বিষয়াদি এটার ভিতরে আছে। জামায়াতে ইসলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষ অফিস আদালতে হয়রানির শিকার হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠিতে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবে। বিচারিক আদালতে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, দেশের মানুষ যাতে হয়রানির শিকার না হয় এমন সব দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সম্মেলন ঘিরে সকাল থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ অনেকেই। যেই দেশের কোর্ট কাছারি অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে, বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। বরিশাল মেরিন একাডেমিতে তৃতীয় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল মেরিন একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদাউস সোহাগ। সোহাগ, আপনার কাছে জানতে চাই, মেরিন একাডেমিতে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আসলে এখানে এত বেশি শব্দ, যে কারণে আপনার কথা পুরোটা আমি শুনতে পাইনি, তবে আমি বুঝে নিয়েছি আপনি হয়তো এখানে কি হচ্ছে জানার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি যে বরিশাল মেরিন একাডেমিতে একটি পাসিং আউট প্রোগ্রাম হচ্ছে, তারই অংশ হিসাবে এখানে প্যারেড অনুষ্ঠিত হবে অল্প কিছু সময়ের মধ্যে। এর পূর্ব সময়ের যে প্রস্তুতি সেইটি এখন চলছে। একটু বলছি, যেটি হচ্ছে যে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের পাসিং আউট এই প্রোগ্রাম 2024 এটি আজকে অনুষ্ঠিত হবে অল্প সময়ের মধ্যেই, কিন্তু প্রধান অতিথি এখানে এসে পৌঁছবেন। আমরা জানতে পেরেছি যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের ক্যাডেটদের এই পাসিং আউট প্রোগ্রাম কিন্তু প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এখানে। সকালে কিন্তু এই অনুষ্ঠিত পাসিং আউট প্রোগ্রামের যারা ক্যাডেট রয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তিনি উপস্থিত থেকে এই পাসিং আউট প্রোগ্রামে সালাম গ্রহণ করবেন। এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। একটু বলছি যে এখানে যারা রয়েছেন তারা হচ্ছেন 27 জন নটিক্যাল বিভাগে পাসিং আউট প্রোগ্রামের একাডেমির এই বছরেই একাডেমির নটিক্যাল বিভাগে 27 জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে 26 জন সহ মোট 53 জন ক্যাডেট প্রি সি কোর্সে প্রশিক্ষণ অংশগ্রহণ করছে। তারা এই প্রশিক্ষণ সমাপ্ত করেছেন এবং সেই অনুষ্ঠানে কিন্তু আজকেই হচ্ছে তাদের এই পাসিং আউট প্রোগ্রাম। এতে প্রধান অতিথির বক্তৃতা করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। এখানে গণ্যমান্য ব্যক্তি, সামরিক বাহিনীর কর্মকর্তাগণ এবং বরিশালের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন সাংবাদিকরাও আমরা রয়েছি। তিনি কিছুক্ষণের মধ্যে আসলে পরেই তার প্রোগ্রামটি আমরা পরবর্তীতে পুরোটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এতটুকুই ছিল, সবশেষ বরিশাল থেকে। বরিশাল মেরিন একাডেমিতে তৃতীয় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সরাসরি সহকর্মী ফেরদৌস সোহাগ। মানিকগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। গত 2 সপ্তাহ ধরে বাজারে চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো, ফলে বাজারে তৈরি হয়েছে সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ টাউন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ না করার কারণ কি? এ নিয়ে দামে প্রভাব পড়েছে কিনা জানাবেন। রাত্রি আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ টাউন বাজারে। তো মূলত যে 2 সপ্তাহ ধরেই কিন্তু এই শহরের যে বাজারগুলো দেখা গিয়েছে যে সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে। তো আমি এখানকার যে ব্যবসায়ী রয়েছে, বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি মাসে দেখা গিয়েছে যার 100 বোতল তেলের দরকার হয়, এখন তারা হচ্ছে
10 থেকে 15 পিস বোতল পাচ্ছে। সেক্ষেত্রে এটা শুধুমাত্র একজন ব্যবসায়ী নয়, এখানে প্রায় শতাধিকের উপরে মুদি দোকানদার রয়েছে। যারা সয়াবিন তেল বিক্রি করে তারা কিন্তু এই অভিযোগটা আমাদের কাছে করেছেন। 2 সপ্তাহ ধরে এই সমস্যাটা প্রকট আকারে দেখা দিয়েছে এবং আমি তাদের কাছ থেকে যারা বিভিন্ন কোম্পানির যারা এসআর রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত তারা বলছেন যে তাদের কোম্পানিতেই তেল নেই, যার কারণে কিন্তু এই সংকটটা দেখা দিয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে মানিকগঞ্জ টাউন বাজার থেকে তেলের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। 8 ঘন্টার বেশি কাজ না করার দাবিতে গতকাল থেকে আন্দোলনে নেমেছে রেলের লোকোমাস্টার ও গার্ডরা। এতে নির্ধারিত সময়ে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। জানা যায় 2022 সাল থেকে চাকরির বিধির বাইরে ডিউটি করলেও কোনো সুবিধা পাচ্ছে না লোকোমাস্টার ও গার্ডরা। বারবার কর্তৃপক্ষের নজরে এনেও সুরাহা হয়নি। তাই সারা দেশে 1 ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছে কর্মীরা। রোববার কমলাপুর রেল স্টেশন থেকে মোট 10টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছাড়ে। এছাড়া তুরা কমিউটার, দেওয়ানগঞ্জগামী ভাওয়াল কমিউটার ও সিলেটগামী সুরমা মিল, এই 3টি ট্রেনের যাত্রা বাতিল হয় এদিন। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের 4 লেনের সড়কের কাজ। জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই বন্দরের ব্যবসায়ী ও যাত্রীদের। সহকর্মী সোহেল রানার তথ্য ছবিতে দেখুন বাকিটা। বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ও যানজট নিরসনে 2022 সালের ডিসেম্বরে প্রায় 34 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। শুরু থেকে 4 লেন প্রকল্পটিতে দেখা দেয় নানা জটিলতা। সড়ক নির্মাণে পর্যাপ্ত জায়গা না থাকায় কয়েক দফা বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এদিকে প্রকল্পের মেয়াদ 2024 সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি। সড়ক ও জনপথ বিভাগ থেকে জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে এই সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আমাদের গাড়িও কিন্তু অনেক সময় উল্টে যাচ্ছে, পথচারীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় যখন পেক কাদা হয়, মানুষের হাঁটা চলার সমস্যা। সামনে বছর হবে, পরের বছর হবে, এটা শুনে আসতেছি, কিন্তু কোনোদিন এর সমাধান পাই না। ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল রাস্তাঘাটে ভাটা পড়েছে বন্দরের ব্যবসা বাণিজ্য। এদিকে জমির শ্রেণী নির্ধারণ ও মূল্য জটিলতায় দীর্ঘ হচ্ছে সড়ক নির্মাণের কাজ, জানান নাগরিক কমিটির নেতারা। তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। রাস্তা খারাপ হওয়ার জন্য বাড়ি থেকে পাটিপত্র আসছে না, আমরা চরম ভোগান্তিতে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 15 থেকে 20 লাখ টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে। তাই অনেক সময় মালিকেরা এই জায়গাগুলো দিতেও কিন্তু তারা অনীহা প্রকাশ করছে যে আমরা এত কম দামে কেন সরকারকে দেব। সরকার যদি বাস্তবতা নিয়ে যদি আমাদের রেটটা বৃদ্ধি করতো তাহলে পরে এই জায়গাটা আমরা সরকারকে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে নতুন জেলা প্রশাসক আসছেন, ইনি বিষয়গুলো দেখবেন। ভূমি মন্ত্রণালয়ের একটা চিঠির উত্তর আসলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। হিলি স্থলবন্দর থেকে প্রতি অর্থ বছরে সরকার 400 থেকে 500 কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে গুরুত্ব না দেওয়ায় হতাশ বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের আশা, দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। শেষ হবে 4 লেন সড়কের কাজ, কমবে ভোগান্তি। এখন হিলি। কারসাজি করে পেঁয়াজ ও আলুর মূল্য বৃদ্ধি এবং বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির বন্ধ সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে ক্যাব। সকালে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি পালন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব নাটোর জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, হিমাগারে আলু ও পেঁয়াজের মজুদ থাকার পরেও কারসাজি করে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না থাকায় ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন। এছাড়া আইন অমান্য করে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হলেও প্রশাসন চুপ বলেও দাবি করেন বক্তারা। এজন্য দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ পণ্যের সরবরাহ বৃদ্ধি, টিসিবির ট্রাক সেল বাড়ানো সহ ফ্যামিলির কার্ডধারীর সংখ্যা বাড়ানো এবং কনজিউমার বিভাগ বা মন্ত্রণালয় চালুর দাবি জানানো হয় এই মানববন্ধে। আজকে আমাদের নীতিনৈতিকতা এমন তো সেই একই সেই রকমই দামে কিনতে হচ্ছে অন্য পণ্য। এইটা যদি আমরা একটু বিচার করি, নিজেরা যেমন সচেতন হচ্ছি না। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রংপুর সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর বিভাগের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করবেন তিনি। এ নিয়ে আরও জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন।
মোকাররম, আজ রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি কি রয়েছে? আইন শৃঙ্খলা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পাবে? রাত্রি রংপুরের একদিনের সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী এসেছেন। তিনি শুরুতেই আবু সাইদ, যিনি জুলাই বিপ্লবের প্রথম শহীদ, তার কবর জিয়ারত করেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। একই সঙ্গে এরপরে তিনি বিভাগীয় শহর রংপুরে আইনশৃঙ্খলার সর্বোচ্চ নীতি নির্ধারক যারা রয়েছেন বিভাগীয় পর্যায়ে তাদের সঙ্গে কথা বলবেন। তিনি পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা এবং বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলায় নিয়োজিত যারা আছে সবার সাথে কথা বলবেন। একই সঙ্গে তিনি যেহেতু আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষি মন্ত্রণালয়, বিকেল নাগাদ তিনি কৃষি কর্মকর্তাদের সঙ্গে বসবেন এবং সেখানেও তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এবং আজকে বিকেলেই তার ফিরে যাবার কথা রয়েছে। তবে কর্মসূচির শুরুতে আবু সাইদের বাসায় তিনি সকাল 11:30 এসেছেন এবং প্রায় 20 মিনিট এখানে অবস্থান করে তিনি এই স্থান ত্যাগ করেছেন। এখানে গণমাধ্যমের অনেকগুলো প্রশ্ন ছিল। মূলত প্রশ্ন ছিল আবু সাইদ হত্যা মামলায় যে 17 জন আসামিকে আসামি করে তার ভাই মামলা করেছিলেন সেটা এবং তারপরে আরও 7 জনকে আসামি হিসেবে নাম সংযুক্তির আবেদন তারা করেছিলেন। এই আসামিদের মধ্যে ইতিমধ্যে মাত্র 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতায় পুলিশের যে শিথিলতা এবং কালক্ষেপণ সেই বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম আমরা। তিনি বলেছেন যে একটি অভ্যুত্থান পরবর্তী দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে একটু সময় নিতে হয়, সেই সময় তারা নিতে চান এবং এই ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীরকে তৎপরতার কথা জানিয়েছেন এবং একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে আবু সাইদ হত্যা মামলার আসামি যারা রয়েছেন তাদেরকে যদি আইডেন্টিফাই করার জন্য গণমাধ্যম কোনো ভূমিকা পালন করতে পারে সেই ভূমিকায় তিনি কামনা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যতটুকু সক্রিয় আছে আরও বেশি সক্রিয় তারা হবেন এবং আবু সাইদ হত্যা মামলায় কোনো অভিযুক্ত আসামিকেই ছাড় দেওয়া হবে না, এই হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন। তিনি এখানে এসে কবরের পাশে নীরবে দাঁড়িয়েছেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেছেন এবং তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে দেশের মানুষকে স্বাভাবিক থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং সবশেষ পুলিশ বাহিনীকে সক্রিয় করবার একটা বড় প্রশ্ন এবং কেন এখন পর্যন্ত শতভাগ সক্রিয় হচ্ছে না সেই প্রশ্ন গণমাধ্যমের ছিল। সেই প্রশ্নের জবাবেই তিনি বলেছেন যে ধৈর্য ধরতে হবে, সহায়তা করতে হবে এবং যার যার অবস্থান থেকে দেশ গঠনে কাজ করতে হবে এবং আওয়ামী লীগের আমলে ঢালাওভাবে যে গায়েবী মামলা হয়েছে, রাজনৈতিক মামলা, সেই মামলাগুলো মোকাবেলায় কমিটি হয়েছে এবং সেই কমিটি যাচাই বাছাই করে কোন মামলার কী পরিস্থিতি হবে সেটি সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে বিপ্লব পরবর্তী সময়ে যেন কেউ মামলা বাণিজ্য করতে না পারে সে ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাত্রি এই ছিল এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের রংপুর সফরের প্রথম অংশের যে কার্যক্রম তার সবশেষ। শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে রংপুর সফর করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।